নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে গতকাল শুরু করেছিলাম নতুন কবিতা বইমেলা সংখ্যা 2025 থেকে কবিতা পাঠ। কাল 4 জন কবির কবিতা পড়েছি। আজ কয়েকজন কবির কবিতা পড়বার ইচ্ছে রয়েছে। দেখা যাক কজন কবির কবিতা পড়ি। কালকে যাদের কবিতা পড়েছিলাম তাদের পর আজকে যে কবিরা পরপর আছেন বাদল ধারা, ভাস্বতী গোস্বামী, নীলাব্জ চক্রবর্তী, তপন দাস, শুভ আড্ড, নীলিমা দেব এবং আরও অনেকে। এই কয়েকজনের নাম বললাম। এদের মধ্যে যে কয়েকজনের পারব সম্ভব হবে তাদের কবিতা আমি এখন পাঠ করব। নতুন কবিতা থেকে কবিতা পড়ার সময় একই সঙ্গে মেধা এবং দৃষ্টি, শ্রুতি সবগুলো সক্রিয় হয়ে ওঠার কথা। কতটা কি আমার দ্বারা হচ্ছে সেটা বিবেচ্য বিষয়, সেটা পরীক্ষা করে দেখার বিষয়, পরীক্ষা নিয়ে দেখার বিষয়। তবে কবিতার বোধ, কবিতার ভাবনা, কবিতার সঙ্গে একটি মানুষের সম্পর্ক, এসব বোধহয় পরীক্ষার বিষয় নয়। তবে অনুভব করা যেতে পারে একজন কবি অন্য আর একজন কবির কবিতা ভাবনা অনুভব অবশ্যই করতে পারেন। দেখা যাক আজকের আমার কবিতা পাঠ, যাদের কবিতা পড়ব তাদের কবিতাই বা কেমন, আর তাদের কবিতাগুলো আমিই বা কেমন করে পড়তে পারলাম। আজকে প্রথম কবিতা পড়ব বাদল ধারা। বাদল ধারা, তার কবিতা ডাইমিথাইল ট্রিপটামিন। ডাইমিথাইল ট্রিপটামিন। মুখ সমস্ত চাঁদ, পরিধি থেকে ধী উড়ে গিয়ে সাইকাডেলিক স্তন, মাতাল তরঙ্গ। ডাইমিথাইল ট্রিপটামিন, ডাইমিথাইল ট্রিপটামিন, ডাইমিথাইল ট্রিপটামিন। এবার এইখানে এই যে কবিতা আমি পড়ছি, এটা শুধু পড়লে হবে না, এটা দেখারও বিষয়। আমি এই কবিতা পড়ার সঙ্গে সঙ্গে এই কবিতার ছবিটিও এখানে দিয়ে দেবার চেষ্টা করব, যাতে এই ডাইমিথাইল ট্রিপটামিন 3বার 3 রকমভাবে বলা হয়েছে, সেই 3 রকমটা কেমন সেটা আপনারা চোখে দেখতে পারবেন। তারপর বুঝতে পারবেন যে 3 রকমভাবে কেন লেখা হলো, বা বোঝার চেষ্টা করবেন। ট্রিগার টিপে দিলে মুষলধারে বসন্ত, রঙিন বৃষ্টি, দিগন্ত রেখা ছুঁয়ে উল্লম্ব 10 দিক ছেয়ে যাচ্ছে, শোরগণ্ড গোল গোল পরিস্থিতি হয়ে ভুলে যাচ্ছি। পরের কবিতাটির নাম উল্কা, জঙ্গল, বন, ডাইনোসর, পাহাড়। আমি যেভাবে পড়ছি কবিতাগুলোর লাইনগুলো কিন্তু সেভাবে লেখা নেই, পুরো একটা জ্যামিতিক আকারে বা একটা ছবির মতো ভাবে এগুলো লেখা আছে। তাই এই পড়ার সঙ্গে সঙ্গে এই
কবিতাগুলির ছবিও আমি আপনাদের দিয়ে দিচ্ছি, যাতে আপনারা ছবিটা দেখে কবির উদ্দেশ্য কি তা বোঝার চেষ্টা করতে পারেন। উল্কা, জঙ্গল, বন, ডাইনোসর, পাহাড়, সমস্ত কিছু তরঙ্গ, তরঙ্গের জোয়ার ভাটা, বিশেষ্য বিশেষণ হয়ে আসছে, গাইছে সুর, গুপ্ত শ্রাবণ। দৃশ্য ও অদৃশ্য মাঝে জেগে ওঠা গ্রহ, শীত নিদ্রা থেকে জাগরণের দূরত্বে মানুষ জন্ম, ভেঙে চুরে এলিয়েন। তুমি থেকে তোমার পার্থক্যের ভর কেন্দ্রে বসো, তুমি থেকে তোমার পার্থক্যের ভর কেন্দ্রে বসো। এই ছিল আমাদের বাদল ধারার কবিতা। এই কবিতাগুলির বাক্যবিন্যাস, বাক্যগুলির বিভিন্ন রকমের অপারেশন, শব্দগুলির বিভিন্ন রকমের অপারেশন, এইসব যখন আপনারা চাক্ষুষ করবেন তখন আপনারা বুঝে নেবেন যে প্রকৃত বাদল ধারা কতটুকু হলো। পরের কবির নাম ভাস্বতী গোস্বামী। ভাস্বতী গোস্বামীর মাকে নিয়ে লেখা কবিতা। প্রথম, মা আকাশ হতে চাইছে, পারছে না। আমি এলাটিং বেলাটিং হতে চাইছি, পারছি না। আমরা আলাদা আলাদা সময় হতে চেয়েছি, কিন্তু অপার্থিব মা আর পার্থিব আমি হয়ে পাশাপাশি হেঁটে চলেছি তারা ঘরে। মায়ের দ্বিতীয় রূপ। দ্বিতীয়, ওষুধের গন্ধ ভালো লাগে আজকাল, তবু মায়ের চামড়ায় ল্যাপা ওষুধ দেখে আমি দৌড়াই হিতাহিত ভুলে। কালশিটে পড়া মায়ের হাতে মা লেগে থাকে সাদা ক্রিমের মতো, আমি ক্রমাগত কঙ্কাল হয়ে যাই। তৃতীয়, অর্থাৎ মায়ের তৃতীয় রূপ। আর পারছি না, চারপাশে দ্রোহের ডাক বাজছে। আবার পড়ছি। আর পারছি না, চারপাশে দ্রোহের ঢাক বাজছে, দ্রোহের ঢাক বাজছে। এখন ভাদ্র মাস, এখন কুকুর সঙ্গম, মায়ের চোখ রক্তে টানা টানা, জনিতে চটচটে তরল। টানা রোদ পেলে মায়ের তোষক বালিশ রোদে শুকোতে হবে। মা চতুর্থ, মানুষ পুড়ে যায় একটু একটু করে, হাসি মুখ ছবির সামনেই আস্তে আস্তে হাওয়া মানুষ হয়ে যায়। মার কপালে আগুন থাকতো টকটকে, এখন অপেক্ষা দেখতে পাই। হাত বুলোলে জলের ঢেউ খেলে, এঁকে বেঁকে মা শুয়ে থাকে খাটে। আঁকতে আঁকতে একটা নদী রেখা পায় চাদরে, বুকে চখাচখি আর পানকৌড়ির ওড়াউড়ি নিয়ে মা বোধ হয় একটা চর হয়ে যাচ্ছে। পরের কবির নাম নীলাব্জ চক্রবর্তী। নীলাব্জ চক্রবর্তীর কবিতা ক্লু। শ্লীলতা একটি বিনিময় হয়ে রিপিটযোগ্য সব স্মৃতি ফেরত আঙুল ক্লু রাখছে। কাগজে কাগজ ঘষতে ঘষতে এইসব স্থায়ী হরফ কেমন ঘর হলো, আর ফিরে গেল উপনিবেশের গান অবধি। যে বোতাম, যে তিথির ডাইমেনশন ব্রেক নিল, একটা 3 নোডেড
এলিমেন্টাল দিন, একটা 3 নোডেড এলিমেন্টাল দিন আঁকাবাঁকা অক্ষ বরাবর শহর শহর করে ডেকে উঠল বেশ। গতির ভেতর, এই যে বাসের ভেতর একটা মিষ্টি মিষ্টি দিন, অটোর ভেতর বয়ে চলেছে একটা মিষ্টি মিষ্টি দিন, কমিউনিকেশনের বাইরে থেকে যাওয়া যে কবিতাটার শরীরে চিনি পুড়েই যাচ্ছে, এখানে ওখানে মাংসবোধের দিকে চলে যাওয়া কিছু বিভ্রান্ত স্প্রিং। গতির ভেতর পুরনো আগুনের মতো ভালোবাসা জমিয়ে রেখেছে, আর কার মুখ মনে মনে পড়ছে। ভেঙে ফেলা ছায়ায়, পুরনো আয়নায় রোদে ভেজা কবিতার কয়েকটা লাইন ফলো করছি। ধাতব সেই জলপাই রঙা ঘোরে একটা একটা ভেঙে ফেলা ছায়ায় হরফকে কখন যে ভাষা বলছি, কন্ট্রোল লজিক বলছি, শরীরের ভেতর চলে যেতে যেতে সরল যে বক্ররেখাটির সাথে আঙুলে আঙুল ফ্ল্যাট করা ছোট ছোট দিন, তুমি খুব শ্রেণী হয়ে যাও। পুরনো আয়নায় রোদে ভেজা কবিতার কয়েকটা লাইন ফলো করছি। ধাতব সেই জলপাই রঙা ঘোরে একটা একটা ভেঙে ফেলা ছায়ায়। এখানে থামতে পারি অথবা আবার পড়তে পারি। ধাতব সেই জলপাই রঙা ঘোরে একটা একটা ভেঙে ফেলা ছায়ায় হরফকে ফলো করছি, এবং ইত্যাদি। খসখসে, ইশারার যে দিকটি কিছু খসখসে হয়ে উঠছে, ধুলো পড়া ভাষায় তার এক ব্যবহার। বালিশের ভেতর রেখে আসা কারখানার শব্দ, অভিপ্রায় জিভের উপর। আমি তার ভঙ্গিটুকু, আবার নীল রঙের কথায়, লেবু তো একটা গন্ধের নাম, কমলা মাংসের দিকে আরো একটা অন্যমনস্ক রং ব্লাশ করছে এভাবে। তাহলে খসখসেটা কিরকম হলো? ইশারার যে দিকটি কিছু খসখসে হয়ে উঠছে, ইশারার যে দিকটি কিছু খসখসে হয়ে উঠছে, ধুলো পড়া ভাষায় তার এক ব্যবহার। বালিশের ভেতর রেখে আসা কারখানার শব্দ, অভিপ্রায় জিভের উপর আমি তার ভঙ্গিটুকু, আর নীল রঙের কথায়, ভঙ্গিটুকু এবং নীল রঙের কথা। লেবু তো একটা গন্ধের নাম, কমলা মাংসের দিকে আরো একটা অন্যমনস্ক রং ব্লাশ করছে এভাবে। পড়লাম নীলাব্জ চক্রবর্তীর কবিতা। আপনারা জানাবেন এইসব কবিতা আপনাদের কেমন লাগছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এক্স ওয়াই আর এক্স জেড বা এক্স এবি, এক্স বিসি, এক্স ডিসি, এই সবগুলোর মধ্যে দেখুন এক্স কমন আছে। এই এক্সটা হলো আমার অদক্ষতা।
এই এক্সটাকে সরিয়ে দিয়ে এবার আপনারা বিবেচনা করুন এ বি বিসি ডিসি ওয়াই জেড জেড ওয়াই এই সমস্ত। তপন দাস, তপন দাসের গল্প না, গল্প না, গল্প না এমন কিন্তু নয়, গল্প না মানে কল্পনা, জল্পনা, গল্পনা এই ধরনের বানানটি এখানে লেখা আছে, গল্পনা। এই গল্পনা সম্ভবত তার সিরিজ কবিতা, সেখান থেকে কয়েকটি কবিতা এখানে রয়েছে, যে কটা রয়েছে গল্পনা আমি সে কটা গল্পনাই পড়ব। গল্পনা, গল্পনা 20। সমস্ত উপহার ভাঁজ করে রাখা যায় না, এক এক করে নিজেকে খরচ করে নেয় প্রমা। মুক্ত ওড়ার হাত দুটো তার মুখস্থ ছিল না কোনোদিনই। জন্মদিনের বন্ধুরা অনেক দূরে চলে গেছে, মা লুকিয়ে রাখার ভিতর কোনো ঘর নেই। বাবা নামেরও আর কেউ কাঁধে হাত রাখে না, বাবা নামেরও আর কেউ কাঁধে হাত রাখে না। সে হামেশাই আলো রঙের দুলগুলো মেলে দেয় দূরবীন বরাবর। এখানে একটা কথা বলে রাখি, সে হামেশাই আলো রঙের দুলগুলো মেলে দেয় দূরবীন বরাবর, এই শের বানান কিন্তু আছে তালবস্যয় একা। চিহ্ন দিয়ে কিছু হয় না, প্রবীর বোঝাতে চেয়েছিল সবটাই এক ধরনের চিহ্নিত করার খেলা। আজ তার বাবার কোনো চিহ্ন নেই, মাও গুছিয়ে রাখে না তত্ত্বগুলো। গল্পনা 21। কাচের ভিতর স্নান করছিল নিকা, নিকা, কাচের ভেতর স্নান করছিল নিকা। বাইরে অসংখ্য দরজা বসে আছে, এর মধ্যেই নিজের কোমরটা সে বৃত্তাকারে ঘোরাতে থাকে। এখানেও সে কিন্তু তালবস্যয় একা, নিজের কোমরটা সে বৃত্তাকারে ঘোরাতে থাকে। আয়নার সামনে স্তনগুলো ছোট হয়ে আসে। কিছু রাস্তা প্রবাহিত হয়েছিল তার দিকের, সেই কঠিন দেখানো আর আসে না। কিছু রাস্তা প্রবাহিত হয়েছিল তার দিকের, সেই কঠিন দেখানো আর আসে না। সকাল কিছু মজুদ পৌঁছে দিয়েছে। শূন্য বাসায় ইপ্সিতাকে পেতে রেখেছিল নিকা, শূন্য বাসায় ইপ্সিতাকে পেতে রেখেছিল নিকা। জামার ভিতর সে কোনো ভূগোল পড়ে না নতুন করে, যথারীতি তালবস্যয় একা। জামার ভিতর সে কোনো ভূগোল পড়ে না নতুন করে। বিপন্ন দেহে আঁকা হয়েছে যাবতীয় পোশাক। ওষুধের নিচে রশ্মি হয়ে গেছে তত্ত্বগুলো। সেই কাঁচের বাইরে ইদানিং কিছু বারান্দা গজিয়েছে, সেই কাচের বাইরে ইদানিং কিছু বারান্দা গজিয়েছে। আমি যে লাইনগুলো, যে অংশগুলো রিপিটেডলি পড়ি, দুবার তিনবার করে পড়ি, তার কিছু কারণ থাকে। একটা কারণ হচ্ছে যে আমি হয়তো প্রথম পাঠে স্পষ্ট পড়তে পারিনি, আমার উচ্চারণ স্পষ্ট হয়নি, বা আমার বাক্যটাকে বিন্যস্ত করার যে ধরন সেটা ঠিক হয়নি বলে আমার মনে হয়েছে, তখন ওটাকে আমি আবার দ্বিতীয়বার বা তৃতীয়বার পড়ি। এটা একটা কারণ। 2 নম্বর কারণ, কোনো একটি বাক্যের উপর যদি আমার সংশয় থাকে তাহলে সেটাকে আমি 2বার 3বার করে পড়ে দিই। আর কোনো একটি শব্দর উচ্চারণ যদি আমার ভুল হয়ে থাকে তাহলেও আমি সেটাকে 2বার বা 3বার করে পড়ে দিই। এছাড়া কোনো একটি বাক্য, কোনো একটি অংশ, কোনো একটি চিত্র যদি আমাকে স্পর্শ করে, আমাকে বিস্মিত করে, তাহলেও সেটা আমি 2বার 3বার করে পড়ি। এটা অবগতির জন্য জানালাম। গল্পনা 22, তপন দাসের কবিতা। মদের বোতলে শুভম প্রবেশ করে দেখল
নেশাগুলো দাঁড়িয়ে থাকতে পারে কিনা বলো। মদের বোতলে শুভম প্রবেশ করে দেখলো নেশাগুলো দাঁড়িয়ে থাকতে পারে কিনা। পুরনো আস্তে ধীরে সেই চাটতে থাকলো সমস্ত নতুনকে। কোমরের উপর আর দ্রাঘিমা কাজ করে না। সে চোখ দুটো তুলে দিয়েছে সম্ভাবনাদের দিকে। যন্ত্রণাগুলো গুছিয়ে রাখে অনিশা। সে হাঁটু মুড়ের গান শিখেছিল, ঘরবন্দি করেছিল কিছু সমতাল, শারীরিক দূরত্বে আশ্রয় নিয়েছে রূপান্তরের ক্যাকোগ্রাফি। ভাষার এক গণিত অর্জন করেছে নেশা। এক রাস্তার মধ্যে নতুন কোনো অনিশ্চয়তা নেই। এক রাস্তার মধ্যে নতুন কোনো অনিশ্চয়তা নেই। সক্রিয় হয়ে আছে কিছু পুরনো ধ্যান। একই বীজে অনেক রকম ধারণা নিয়ে শুভম। যাবতীয় সম্পর্কের বাইরে থাকে অনিশা। নতুন লেন্সে ধরার ভিতর জোট তৈরি হয়েছে। এইসব সাদা মদ থেকে এত নেশা জড়িত থাকার জন্যেই হয়তো আজও রং বরং কথা বয়ে চলেছে। কল্পনা 23। ঝড়ের শব্দগুলো মাখছে রিজা। কখনো সাজিয়ে রাখা নাচ শুষে নিচ্ছে বিদ্যুৎ। তার শরীরে আগেও অনেক ঝড় উঠেছে। গোটা শরীরটা সে মেলে দেয়। পৃথিবীর সাথে কথা হয় না কারোর থেকে সমস্ত বিস্ময় চলে গেছে। পৃথিবীর সাথে কথা হয় না কারোর থেকে সমস্ত বিস্ময় চলে গেছে। অনেক সময় নিজের তাকানোটাই সে চিনতে পারে না। সোহম সেলফি নেওয়ার সময় ওর স্তনগুলোয় জুম করেছিল, নিজেকে জুম করেছিল। সোহম তার নাচের উপর থেকে পঙ্গপালগুলো সরিয়ে নেয়। চাঁদের ভিতর নাভি তুলে সব কিছু দেখা যায়। এর মধ্যে নিরাময় দরকার। কাচে লেগে থাকা কিছু স্তন দেখে চুমুক তুলে নেয় রিজা। মুছে দেয় কাল শিটে তারিখ সব। এই গল্পটা পড়লাম তপন দাসের। এখানে আবারও বলছি, প্রত্যেকটি সে বানান কিন্তু তালবস্য একা আছে। কারণ আমি জানি না, সেটা কবি বলতে পারবেন, অথবা সম্পাদক বলতে পারবেন, অথবা আপনারা যারা শুনছেন তারা যদি অনুভব করেন, কোনো কারণ খুঁজে পান, তাহলে তারা আপনারা বলতে পারবেন। তপন দাসের এই গল্পনা সিরিজের প্রতি আমার আগ্রহ রইল। এর পরবর্তী বা এর আগে যেগুলো আমরা পড়েছি 20, 21, 22, 23, এই 4টি মাত্র, আমার আগ্রহ থাকলো এর পরে এবং আগের বাকি সমস্ত গল্পনাগুলি খুঁজে দেখার বা পড়ে দেখার। এবার পড়ব শুভ আঢ্য। শুভ আঢ্য, লাপাতা লেডিজ। এর আগে একটা কোটেশন আছে কবিতা পড়ার, প্রথম কবিতাটি, 1 নম্বর কবিতাটি। কবিতাগুলির নাম লাপাতা লেডিজ। তার 1 নম্বর কবিতাটির আগে একটি কোটেশন আছে, I just hope my death makes more sense than my life. জোকার। ঝনঝন বেজে ওঠে মুদ্রার ওপর মুদ্রা, আর ওই হাতের তালু। জেগে ওঠে ঠোঁটের ভেতর অপর এক সমান্তরাল ঠোঁট, যার ওপর লিপিবদ্ধ হয়েছে লিপস্টিক। সে হাতের তালু দরজা ভাঙতে চায়। ম্যাগাজিন পুড়িয়ে ফেলার পর যায় খুব অনুকম্পা নিয়ে অপর ঠোঁটের কাছে। বেজে ওঠে বেহালা সুর, মুদ্রার ওপর মুদ্রা। ছায়ার ওপর বসে থাকা
শৃগাল উড়ে যায়। অথচ আমাদের ভেতর থোকা থোকা প্রেম ছিল, ছিল ফুল হয়ে ওঠা ডাগর রঙের সোয়েটার, তার ভেতর ছিল লাপাতা মেয়েটির সুর, কণ্ঠার তলায় দাঁত ছিল পৌরুষের, বেহালা বাজাতে বাজাতে ঠোঁটের ভেতর যাত্রায় নিরুদ্দেশ সম্পর্কে অনির্দিষ্ট ঘোষণাও ছিল কোনো। আচ্ছা, এখন এই লাপাতা লেডিজ, এবার আমি এটা বুঝতে পারলাম, লাপাতা মানে যার কোনো খোঁজ নেই, এমন একজন লেডিজ। একজন লেডিজ বললে একজন, ধরা একজন লাপাতা লেডিজ, এই তার ভেতর লাপাতা মেয়েটির সুর, কণ্ঠার তলায় দাঁত ছিল পৌরুষের, বেহালা বাজাতে বাজাতে ঠোঁটের ভেতর যাত্রায় নিরুদ্দেশ সম্পর্কে অনির্দিষ্ট ঘোষণাও ছিল কোনো। অনির্দিষ্ট ঘোষণা। 2 আর সেই জোকারের ফুল, তার ফুল কাটা জামা, হাতা ফুল, হাতার ভেতর পায়রা, আর ফুল কাটা সেই প্লেট, ডিভানে বসে আছে, সে পারে ফুটপাতে বসে দোলাতে পা। আর ফুল জোকারের বড় বড় ফুল, পাতা নেই। লাপাতা যেসব মেয়েরা, তাদের নাম লেখা আছে জামায়, আর বোতাম বোতাম পকেটে পায়রা খানিক, ঝাপটায় ডানা। লাপাতা যেসব মেয়েরা, তাদের নাম লেখা আছে জামায়, আর বোতাম বোতাম পকেটে পায়রা খানিক ঝাপটায়। পকেটে পায়রা খানিক ঝাপটায় যতটা শেখানো হয়েছে সার্কাসে। আর ভেঙে যায় ফুল কাটা প্লেট, যতটা ভাঙলে জোড়া যায় খিদে, জোড়া যায় লাপাতা মেয়েদের নাম জামার হাতায়, জোড়া যায় লাপাতা মেয়েদের নাম জামার হাতায়। আমি জোড়া যায় লাপাতা মেয়েদের নাম বলতে পারি, অথবা জোড়া যায় লাপাতা মেয়েদের নাম জামার হাতায়। ততটাই সেই খুব জোকারের ফুল, গন্ধ অনেক, গায়ে গায়ে বসে, গায়ে গায়ে বসে দোলায় পা ফুটপাতে, গায়ে গায়ে বসে দোলায় পা ফুটপাতে। তাহলে এই লাপাতা লেডিজ শুভ আড্ডের কবিতা পড়লাম। এবার পড়ব নীলিমা দেবের কবিতা। নীলিমা দেবের কবিতা, এখানে সিরিজ কবিতা, এগুলোও সিরিজ কবিতা। বিজ্ঞাপিত জিরাফ, 1 2 3 4 এভাবে। বিজ্ঞাপিত জিরাফ। রাত থেকে অন্ধকার আলাদা হবার শব্দে এক পশলা জিরাফ এখন টপ সিক্রেট। যেভাবে ছায়ার নিচে ছায়ারা কতভাবে, চলমান আড়ালের অন্তরা অন্য কোনো নীলে বিতর্কিত। চৌকাটে ছলকে ওঠা জিরাফ আর জিরাফের নয়, বিন্দু বিন্দু নীলে প্রশস্ত শুনশান, দেখবে কিংবা দেখাবে যা কিছু দৃশ্যাতীত। শব্দ একটা অনভ্যস্ত প্রসেস, স্পর্শমাত্রিক। রাত কিছুতেই জেনে গেল না। এই কবিতাগুলো আমি কালকেও একবার বলেছি। এই নতুন কবিতা থেকে এইসব কবিতাগুলো পড়ার আমার একটা উদ্দেশ্য হচ্ছে যে, যে আবেগ আমাকে তরল করে, আমাকে উষ্ণ করে, আমাকে বিছিয়ে দেয়, বিস্তৃত করে, সেই আবেগ থেকে আমি নিজেকে মুক্ত করবার জন্য কিছু আশ্রয় খুঁজছিলাম। আর সেই আশ্রয় আমি নতুন কবিতায় পেয়েছি। অর্থাৎ আবেগকে প্রতি মুহূর্তে ছেঁটে 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 ভাগ করে দেওয়া। এবং আরও একটা ব্যাপার আছে, কবিতাগুলি আমি যখন পড়ছি, কবির বিন্যস্ত লাইনগুলি, পংক্তিগুলি আমি যখন পড়ছি, একটি বাক্য তার প্রত্যাশিত যে বক্তব্য, সেই প্রত্যাশিত বক্তব্য থেকে কোথাও হট করে সরে যায়,
আর হট করে সরে গিয়ে একটা হট করে অপ্রত্যাশিত শব্দ বা অপ্রত্যাশিত কিছু বলে দেন, যেটা পাঠককে বিভ্রান্ত শুধু করে না, পাঠককে চিন্তিত হবার সুযোগ দেয়, অবকাশ দেয়, পাঠককে অন্বেষণ করবার প্রেরণা দেয়। এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞাপিত জিরাফ 2। কেউ বা কারোর দিকে সরে যাচ্ছে সেলাই। ছুরির কাছে রাখা ভ্রম পুরনো কুয়াশার নীলচে। ছুরির কাছে রাখা ভ্রম পুরনো কুয়াশায় নীলচে। কাটা ছেঁড়ার পর নাও ও নাবিকের ব্যবধানে নিভিয়ে রাখি জিরাফ। দেখো, নিভিয়ে রাখি জিরাফ। আমি নিভিয়ে রাখা বললেই আমি ভাববো প্রদীপ নিভিয়ে রাখলাম, আলো নিভিয়ে রাখলাম, মোমবাতি নিভিয়ে রাখলাম, ইলেকট্রিকের বাতি নিভিয়ে রাখলাম। কিন্তু এখানে হচ্ছে কাটা ছেঁড়ার পরে নাও ও নাবিকের ব্যবধানে নিভিয়ে রাখি জিরাফ। জিরাফ নিভিয়ে রাখছি। ক্ষয়ে যাওয়া দৃশ্যের পায়ে যতটা শরীর, তার অধিক ভাঙা ভাঙা অবয়ব। জিরাফের ছোঁয়ায় সমস্ত আয়নারা থিমের ভেতরে, থিমের বাইরেও বারবার। ঘটনাবিহীন নৌকোর কৌশল সবে চুপ। কিছু কিছু চলনের আওয়াজ থাকতে নেই। ধাক্কা দিই কুয়াশার নীলে। ডুবন্ত সিঁড়ি ধরে কেউ বা কারোর দিকে একান্ত জিরাফ। এভাবেই হিট হয়ে যায় কত কত সেলাই। কত কত সেলাই হিট হয়ে যাচ্ছে। বিজ্ঞাপিত জিরাফ 3। জিরাফ খোলো। মেধাবী কোনো নির্জনের পাশে পিপাসা ধারণ করে বসা ঘরে। ঘর, ঘরে নয়, দেখেছেন তো, প্রত্যাশিত শব্দ ছিল ঘরে, কিন্তু এখানে ওই বিভক্তিটি নেই। মেধাবী কোনো নির্জনের পাশে, মেধাবী কোনো নির্জনের পাশে পিপাসা ধারণ করে বসা ঘর। আমরা ভেবেছিলাম যে জিরাফ খোলো, জিরাফকে কিছু খুলতে বলা হচ্ছে, বা পাঠককে বলা হচ্ছে জিরাফ খোলো। জিরাফ এমন একটা জিনিস যাকে খুলে দেখা যায়। হয় জিরাফকে বলা হচ্ছে তুমি নিজেকে খোলো, অথবা পাঠককে বলা হচ্ছে জিরাফ এমন একটা বিষয়বস্তু যাকে তুমি খোলো। কোথায় খুলবে? এটা মেধাবী কোনো নির্জনের পাশে পিপাসা ধারণ করে বসা ঘর। আমি সেই জন্য ওখানে ঘরে বলেছিলাম, অর্থাৎ কোথায় খুলবে না ঘরে। আমি প্রত্যাশিতভাবে ঘরে শব্দটি বলেছিলাম, কিন্তু কবিতা ব্যবহার করেননি। তিনি বলছেন মেধাবী কোনো নির্জনের পাশে পিপাসা ধারণ করে বসা ঘর। তাহলে জিরাফ কি খুলবে? এবার জিরাফ খুলবে কি খুলবে? না ওই ঘরটাকে খুলবে। ওই মেধাবী নির্জনের পাশে যে ঘর, পিপাসা ধারণ করা যে ঘর, তাকে খুলবে ওই জিরাফ। সংলাপ ও ঘরের ম্যাডনেস একে অপরের চূড়ান্ত। জন্ম বরাবর সংক্ষিপ্ত রাখি জিরাফ। উড়বার আগেই উড়ে গেল চাঁদ। ঘুমের কাছে এখন সুরক্ষিত নয় শব্দ, গুটিয়ে আনি রাত। স্টিয়ারিং ধরে উদাসীন জিরাফ ব্রেক নেবে নেবে। ফুরিয়ে আসা ঘর রেগুলার করে দৌড়। ঘরের পরেও ঘর, জিরাফ পার হয়ে রিয়াল। শব্দ ও ছোঁয়ায় তফাৎ রাখতে নেই। শব্দ ও ছোঁয়ায় তফাৎ রাখতে নেই। বিজ্ঞাপিত জিরাফ 4। আহত দৃশ্যের কিনারে ড্র করবে জিরাফ ও পরাজয়। জিরাফ ও পরাজয় শব্দ দুটো লক্ষ্য করবেন। উল্টানো লিঙ্গের ছায়ায় বিজি রাস্তা দুপায়ে। উস্কো খুস্কো নদীরা এখনো ভেসে যায়। উস্কো খুস্কো নদীরা এখনো ভেসে যায়। জলও। আমি নীল ছাপি পুনরায়। রাস্তা থেকে উঠে আসা রাস্তা লণ্ঠনে জমা রাখে প্রহর। কেউ তো উঠাক সেভাবে ভোর। ফ্রেমের বাইরে এডিট হচ্ছে জিরাফ। ইশারা অবধি অন্ধকার। আমি এখনো জলের সহজে।
জিরাফ কচলালে কতটুকুই বা দৃশ্যপাত, ছায়ায় বাড়ছে ছায়া। সম্ভবত আমি এখন এই তন্ময় রায়ের কবিতা দিয়ে এখনকার মতো কবিতাগুলি পড়া শেষ করব, কারণ একটু বেশি গুরুভোজ হয়ে যাবে এর থেকে বেশি পড়লে। তন্ময় রায়, টালমাটাল তার কবিতার নাম। টালমাটাল, টালমাটাল এক। ভালো গানের স্ট্যাচু রবিবার গুঁড়িয়ে দিল, তোমার মুখ নিঃসৃত স্নায়ু কাহিনী সম্পর্কের বাদাম নিয়ে ছেলেখেলা করেছে। ভালো গানের স্ট্যাচু রবিবার গুঁড়িয়ে দিল, তোমার মুখ নিঃসৃত স্নায়ু কাহিনী সম্পর্কের বাদাম নিয়ে ছেলেখেলা করেছে। গলায় কাঁটা নিয়ে থেমে আছে স্বপ্ন দৃশ্যের স্পঞ্জ। টালমাটাল দুই। নিজের বলে যে বলটুকু আছে তাকেও আলাদা করে নিজেকেই দেখাতে হচ্ছে। তাপ্পির গল্প গাছায় ভোর লেগে থাকতে পারে, তাই সতর্ক বার্তা আয়নায় সাঁটা। চুপিসারে ক্লান্তি হয়ে হিম নেমে এলো পেশিতে। টালমাটাল তিন। সেরা ছকের সেরায় কষিয়ে নিচ্ছি মিশমিশে নিখোঁজ। শব্দ ব্যবহার লক্ষণীয়। নিখোঁজের বিশেষণ মিশমিশে। খণ্ড লেখার উপোস আর দুফোঁটা সন্ধানজাত জোর শব্দ ভাড়া করি। গুমোটের বেশি আর কিছু নেই। ঠোঁটের ডগায় নেশা আর হালকাপন্থী রং, সবই খিদে হারাবার নিদ্রা। এরপরে যে কবি আছেন তাকে দিয়ে কবিতা পাঠ শেষ করব না, তাকে দিয়ে আমি পরের পর্বে কবিতা পাঠ শুরু করব। তাই নতুন কবিতা পত্রিকার বইমেলা 2025 সংখ্যা থেকে দ্বিতীয় পর্বের কবিতা পাঠ এখনকার মতো এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই কবিতাগুলো সম্পর্কে আপনাদের মতামত রাখবেন। ভালো না খারাপ, খারাপ বলতে দ্বিধা করবেন না। খারাপ হলে অবশ্যই খারাপ বলবেন, বুঝতে না পারলে অবশ্যই বলবেন, ছুঁতে না পারলে অবশ্যই বলবেন, স্পর্শ না করতে পারলে অবশ্যই বলবেন। আর যদি পেরে থাকে, যদি কোথাও আপনাকে চিন্তিত করে থাকে, যদি কোথাও আপনাকে ভিন্নতর হতে সাহায্য করে থাকে, তাহলেও জানাবেন অনুগ্রহ করে। আমাকে উৎসাহ দেওয়ার জন্য নয়, আমার উৎসাহের দরকার নেই। এই পত্রিকার সম্পাদক, পত্রিকার কবিরা যারা কবিতা লিখছেন, তাদের যে কাজ, তাদের যে ক্রিয়াকর্ম নতুনতর, ভিন্নতর, তারা সস্তা আবেগে ভেসে যাচ্ছেন না, প্রচলিত প্রথায় কথাবার্তা বলছেন না, প্রচলিতভাবে একটি শব্দের পাশে আরেকটি শব্দ খুব সহজে যা লিখে ফেলা যায় তা লিখছেন না। এই যে কাজকর্ম তারা করছেন, এর সফলতা বিফলতা ভিন্ন প্রশ্ন। এই যে পরিশ্রমটা তারা করছেন, এই যে গবেষণা করার জন্য এই যে তারা তাদের সময়, শ্রম, মেধা ব্যয় করছেন, এর একটা মূল্য তাদের প্রাপ্য হওয়া উচিত বলে আমি মনে করি। আর সে মূল্য কিছুই নয়, পাঠকের মনস্কতা, পাঠকের মতামত, এমনকি পাঠকের গালাগালিও হতে পারে। নমস্কার।